খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি, মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন। পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে। হাসপাতালের বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। অদৃশ্য সুতোয় আটকা তারেক রহমানের মায়ের কাছে ফেরা, ফেসবুক পোস্টের আক্ষেপ ঘিরে আলোচনা, শেষ সাক্ষাৎ না হলে নিষ্ঠুর ট্র্যাজেডি দেখবে দেশবাসী। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 2 ঘন্টার কর্মবিরতি, 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি আগ্রাসন, উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে 70,000, সংহতি জানিয়ে ইতালিতে বিক্ষোভ। চার দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনও কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই। তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল এজ দি সিঙ্গাপুর এবং দি পিপলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে। আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা 4 দিন ধরে একই রকম। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, 4 দিন যাবত তো নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন, তো নতুন কোনো তথ্য কি দিলেন চিকিৎসকরা? আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? মারফি, যেমনটা বলছিলেন যে দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসকদের পরামর্শেই কিন্তু তার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই রাজধানীর হাসপাতালে। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা, তার অবস্থার কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতির খবর পাওয়া যায়নি এবং এখনও কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রয়েছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত ডাক্তার যে বিশেষায়িত যে চিকিৎসক দল, সেই চিকিৎসক দলের যে পর্যবেক্ষণেই তিনি রয়েছেন। পাশাপাশি হাসপাতালের বাইরের যে অবস্থাটি সেইটি যদি একটু দেখাতে চাই, যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ কিছু নেতাকর্মীদের সমাগম দেখা গেছে এই হাসপাতাল কেন্দ্র করে, হাসপাতালের আশপাশ ঘিরে, এবং বারবারই নেতাকর্মীরা যেটি বলছিলেন যে তারা যেন হাসপাতালের দিকে না আসে সেই জন্য কিন্তু তারা অনুরোধ করছিলেন, কিন্তু কেউ কিন্তু সেটি এখন পর্যন্ত মেনে চলছেন না। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখনও হাসপাতালের এই মূল ফটকটি ঘিরে কিন্তু অবস্থান নিয়েছে কয়েকজন নেতাকর্মীরা। পাশাপাশি তারা বলছেন তাদের উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা, যে দেশনেত্রী
দেশনেত্রীর এমন ক্রান্তির কালে তারা আসলে ঘরে বসে থাকতে পারছেন না, ঘরে বসে আসলে তাদের মন টিকছে না, যার কারণেই কিন্তু তারা এই হাসপাতালের ফটকে এসে অবস্থান করছেন এবং তারা আসলে জানতে চাইছেন যে কি পরিস্থিতি। তবে এখন পর্যন্ত আসার খবর যতটুকু সেটা হচ্ছে যে ডাক্তারদের যে চিকিৎসাগুলো তাকে দেয়া হচ্ছে সেই চিকিৎসাতে তিনি সাড়া দিচ্ছেন, অর্থাৎ সেই চিকিৎসাগুলো তিনি গ্রহণ করছেন। তবে তার কোনো পরিবর্তন হয়নি, আগের পরিস্থিতিতেই তিনি রয়েছেন। বলা যায় যে সেই এক পর্যায়ে স্থিতিশীল পরিস্থিতিতেই রয়েছে, তবে ঝুঁকি কিন্তু এখনো পুরোপুরি কাটেনি, যার কারণে কিন্তু শঙ্কা রয়ে গেছে, যার ফলে কিন্তু নেতাকর্মীরা বারবারই অনুরোধ করছেন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন তার সুস্থতা কামনা, আরোগ্য কামনায়, যেহেতু দেশের এরকম একটা পরিবর্তনশীল পরিস্থিতিতে তার মতন একজন বর্ষিয়ান এই রাজনীতিবিদের প্রয়োজন থাকাটা এখন তার জন্যই কিন্তু দেশবাসীর কাছে তারা দোয়া চাইছেন। পাশাপাশি হাসপাতালের যে সিসিইউতে তিনি রয়েছেন সেখান থেকে যতদূর জানতে পেরেছি যে একটি কক্ষে নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন, তার সাথে রয়েছে তার ব্যক্তিগত সহকর্মীরাও, এবং সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে আসলে সব রকম শঙ্কা কাটিয়ে তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন মানুষের সেবায়, এবং সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছেন। রেদন, আপনাকে ধন্যবাদ। জটলা সৃষ্টিতে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মনকে আটকাতে পারছেন না বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে। গভীর রাত পর্যন্ত অপেক্ষার মাঝে কেউ করছেন কোরআন তেলাওয়াত, কেউ বা করছেন প্রার্থনা। সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। রাত ৩টা, সমগ্র রাজধানী ঘুমিয়ে পড়লেও ঘুম নেই এই ভক্তের। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করে চলেছেন কুরআন তেলাওয়াত। সৃষ্টিকর্তার কাছে তার ফরিয়াদ, ফিরে আসুক প্রিয় নেত্রী। কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে যেন সুস্থ করে দেয়। আরেক ভক্ত হাসপাতালের গেটের কোনায় বসে আছেন, বুকে ঝুলানো কার্ডে লেখা স্বেচ্ছায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দিতে চান নিজের ফুসফুসটাও। যদি আমার ফুসফুস, কিডনি যা কিছু লাগে, হার্টের যে কোনো কিছু লাগে, আমি সব দিতে প্রস্তুত, যাতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলার জনগণের কল্যাণ করতে পারে। ভোর হওয়ার বাকি কয়েক ঘন্টা মাত্র, তখনও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে কত কত নির্ঘুম চোখ, বলিন মুখের অপেক্ষা। বিএনপি মহাসচিবের নিষেধাজ্ঞাতেও মানছে না মন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে কোনো ভিড় না করে, তারপর তো আমরা মন মানাই পারি না। আবেগের আমার মা, দেশ নেত্রীর মা, মন তো আর বাধা থাকা যায় না। এই তারপরে এত রাতে আমরা মগবাজার থেকে সবাই এখানে আসছি আমাদের খালেদা জিয়া প্রাণপ্রিয় মানুষটাকে একটু দেখার জন্য। আমরা চাই উনিও আমাদের মতো কথা বলতে পারবে এবং আবার আমাদের মাঝে ফিরে এসে এই বাংলাদেশের গণতন্ত্রের ঝান্ডাটাকে যেভাবে তিনি উড়িয়েছিলেন আবারও তিনি উড়াবেন। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পর থেকেই অসংখ্য নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা। এই বুঝি কোনো একটা সুসংবাদ এলো। রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের উপদেষ্টাও আসেন বিএনপি চেয়ারপারসনকে দেখতে। এ সময় তারা বেগম জিয়ার সুস্থতা কামনা করেন, একই সাথে তার জন্য দেশবাসীকেও দোয়া করতে অনুরোধ করেন। বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না, এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। কেউ বিএনপি করে না, ছাত্রদল করে না, যুবদল করে না, মসজিদ, মাদ্রাসায়, মন্দির, প্যাগোডা, গির্জায় দোয়ার আয়োজন করছে, কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি, তার একটা নেতৃত্ব, তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন। সবার প্রার্থনা বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন, আবারও দায়িত্ব নেবেন দল, দেশ ও মানুষের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মা সন্তানের দূরত্ব যোজন যোজন, এই দূরত্ব শুধুই পথের। ছেলের মন পড়ে আছে বাংলাদেশেই। অসুস্থ মায়ের কাছে থাকার কি ভীষণ আকুতি। গোটা পরিবারই দেশের রাজনীতিতে দুর্দ্বন্দ্ব প্রভাবশালী, কিন্তু সম্পর্ক যখন ব্যক্তিগত তখন রাজনীতি বড় বেশি ঠুনকো। কঠিন বাস্তবতায়
কোথায় যেন আটকে আছে সব। মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের এই থাকা না থাকার বেদনার্ত আক্ষেপের কথাই জানাচ্ছেন সুমাইয়া ঐশী। 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান তখন অকথ্য নির্যাতনে শয্যাশায়ী। কথা চলছে উন্নত চিকিৎসার। ওই দিন সাব জেল থেকে মুক্তি পেয়ে ছেলেকে পিজি হাসপাতালে দেখতে যান খালেদা জিয়া। দেশের মাটিতে মা ছেলের দেখার শেষ দৃশ্য ছিল এটিই। ওই দিন উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। এরপরই এক অনন্ত অপেক্ষা আর আক্ষেপের গল্পের শুরু। অপেক্ষা মায়ের সঙ্গে ছেলের মিলনের, আক্ষেপ ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার। 11 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় উন্নত চিকিৎসা নিতে তারেক রহমান পাড়ি জমান যুক্তরাজ্যে। এরপর রাজনীতির জটিল সমীকরণে বন্ধ হয় তার ফেরার পথ। জন্মভূমির মাটির গন্ধ পাননি 17টি বছর। এই সময়ে মায়ের স্পর্শ পেয়েছেন মাত্র 4 বার। তবে এবার যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা, তখন তার মন মরিয়া হয়ে আবারও চাইছে সেই আঁচলের ছায়াতল। তবে এই ক্ষণেও কোনো এক জটিল বজ্রআঁটুনিতে অনিশ্চিত মা ছেলের মিলন। তাই তো সেই আক্ষেপের কথা তিনি সরাসরি জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের। এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। রক্তের বন্ধনের উজ্জ্বল প্রদীপগুলো নিভে যাওয়ার আগে আঁচ নিতে না পারার কষ্ট তারেক রহমানের এই প্রথম নয়। রাজনীতির নিষ্ঠুর চালে ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গীও হতে পারেননি তিনি। 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখনও কয়েক হাজার মাইল দূরে অসহায় এক বড় ভাইয়ের নীরব অশ্রুর সাক্ষী হয়েছিল টেমস নদী। 10 বছর পর ফের দেখা দিয়েছে সেই দৃশ্যের পুনরাবৃত্তির শঙ্কা। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। অসুস্থ মাকে তখন প্রাণপণে আঁকড়ে ধরেছিলেন তারেক রহমান। রাজনীতির ভারী পদপদবীর বাইরে মা সন্তানের সেই মুহূর্ত চোখ ভিজিয়েছিল বহু মানুষের। মায়ের আঁচলের গন্ধ কি আর পাবেন তারেক রহমান? সব জটিলতা হয়তো কাটবে দ্রুত, হয়তো দেশেও ফিরবেন তিনি, কিন্তু সেই মাটির গন্ধ কিভাবে নেবেন একজন সন্তান? ভাইকে শেষ দেখা দেখতে পারেননি তারেক রহমান। যদি মায়ের সঙ্গেও না হয় শেষ সাক্ষাৎ, তবে দেশের রাজনীতির ইতিহাসে এ তো এক নিষ্ঠুর ট্র্যাজেডি। একজন সন্তানের কাছে কি জবাব দেবে ভূ রাজনীতির মারপ্যাচে পড়া এই বাংলাদেশ? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। জুলাই আগস্টের আন্দোলন দমনে কুষ্টিয়ার 6 জনকে হত্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়। এর আগে গত 23 অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ। এছাড়া চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেওয়ারও কথা রয়েছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর একজন আবুল হোসেনের মরদেহ উত্তোলনের জন্য ঢাকা জেলা প্রশাসনের কাছে ট্রাইব্যুনালের আদেশের কপি পাঠিয়েছে প্রসিকিউশন। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল 9টা থেকে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন সারা দেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সব পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেবা নিতে আসা স্থানীয়রা। 2রা ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। সকাল থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনেও একই দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা জানান 3 দশক ধরে 10ম গ্রেডের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার, আন্দোলনরতরা কি কি কর্মসূচি ঘোষণা করে কর্মবিরতি শেষ করলেন? মার্চি, যে কর্মসূচিটি ঘোষণা করা হলো, আজকে 2 ঘন্টা কর্মবিরতি পালন করা হলো, সে কারণে কি ধরনের ভোগান্তি সেটি আমরা আপনাদেরকে একটুখানি পরে দেখাতে চাই।
তারা যে কর্মসূচিটি ঘোষণা করেছে সেটি হচ্ছে যে আগামী 2 তারিখের মধ্যে যদি তাদের দাবি অর্থাৎ 10ম গ্রেড যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আগামী যে 3 ডিসেম্বর আছে 3 ডিসেম্বর তারা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন এবং পরের দিন অর্থাৎ 4 ডিসেম্বর সারা বাংলাদেশের সবগুলো সরকারি এবং বেসরকারি যে কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ আছে সেগুলোতে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে এই ঘোষণা তারা দিয়েছেন। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ফার্মাসি অর্থাৎ যেখানে ওষুধ দেওয়া হয় যেহেতু টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা তারা এই কর্মবিরতিটি পালন করছেন এখানে অসংখ্য মানুষ আমরা দেখেছি যে সকাল 8টা থেকে কিন্তু এখানে ভিড় জমিয়েছিলেন এবং এখন দেখেন আপনি দেখবেন যে যখন কর্মবিরতির পর যখন তারা খুলেছেন দেওয়ার জন্য তখন এখানে কত মানুষের ভিড় সেটি আপনি দেখতে পাবেন। এর বাইরে আমাদের কাছে যে তথ্য আছে এই রংপুর মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগ ফিজিওথেরাপি বিভাগ আলট্রাসোনোগ্রাম সহ প্রায় 51টির মতো যে পরীক্ষা নিরীক্ষা হয় প্রত্যেকটি পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই 2 ঘন্টায় কিন্তু হয়নি। সে কারণে কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন আমরা একটু যদি শুনতে চাই রোগীদের কাছে। আপনি কখন এসেছেন এখানে কি নেওয়ার জন্য? আমি আসছি রিপোর্ট দেখার জন্য, ডাক্তার দেখার জন্য। ডাক্তার দেখাইছি, ওষুধ নেওয়ার জন্য দাঁড়াই আসছি। কখন এসেছেন? আসছি 9টার দিকে। আপনি কেন আসছেন? এই যে শরীরে চুলকি ইয়ার জন্য। কি অবস্থা? এখন তো এই অবস্থায় আছি। আমরা একটু রোগীদের কাছে শুনতে চাই কি নেওয়ার জন্য আসছেন মা? ওষুধের জন্য আসছি। পাই নাই, আরো একটা ওষুধ পাই নাই। কখন থেকে আছেন? ওরা ঘন্টা দিন না কেন। কোথা থেকে আসছেন? আমরা আছি মিঠাপুকুর থেকে। জি জি মিঠাপুর থেকে আমরা আসছি। না এখন ওষুধ পাইনি, সকালে কর্মবিরতি ছিল এই কারণে আর কি এখনই দেওয়া শুরু করলো। কখন এসেছিলেন? আচ্ছা 8টার দিকে। কোথা থেকে এসেছেন? মধ্যপাড়া পানবাড়ি থেকে, রংপুরে পানবাড়ি থেকে অর্থাৎ ফুলবাড়ি মধ্যপাড়া। বিভিন্ন জায়গা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনি জানেন যে এটা একটা খুবই মিডল পয়েন্ট অর্থাৎ রংপুর বিভাগের যে 8টি জেলা আছে 8টি জেলার রোগীরা এখানে আসেন এবং কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন তারা সেটি আপনারা তাদের মুখে শুনলেন। এবং আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু অ্যাডামেন্ট আমরা দেখেছি তারা যেটি বলছে যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী 4 তারিখ থেকে তারা কমপ্লিট শাটডাউনে যাবে। আপনি জানেন যে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা হচ্ছে ফ্রন্ট ফাইটার, তারা যদি না থাকে তাহলে আসলে রোগীদের সেবা কার্যক্রম কোথায় যাবে সেটি এখন দেখার বিষয়। এ ব্যাপারে সরকার কতটুকু উদ্যোগ গ্রহণ করে সেটিও দেখার বিষয়। মাঝের আপনাকে ধন্যবাদ। শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ, থাকবে আরো 1 মাস। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি 2000-এর বেশি ডেঙ্গু রোগী। গত 1 সপ্তাহে মারাও গেছেন 21 জন। কীট তত্ত্ববিদরা বলছেন জানুয়ারিতে কমতে পারে এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ। শীত নেমেছে দেশ জুড়েই, পড়ছে কুয়াশা। কোথাও কোথাও তাপমাত্রা 13 ডিগ্রির নিচে। এডিস মশার বংশ বিস্তারের জন্য 25 ডিগ্রির বেশি তাপমাত্রা উপযুক্ত। শীতের এই সময়ে এডিস মশার বংশ বিস্তার হওয়ার কথা নয়। এরপরও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 1 সপ্তাহে 4000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে এবার ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ ছিল বরগুনায়। এখন কিছুটা কমলেও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 39 জন। অনেক জেলাতেই এমন পরিস্থিতি। ডেঙ্গুর 30-40 বছরের একটা ধাক্কায় ঢুকছে, বিশেষত এই গ্রামাঞ্চলগুলো, এবং এটাতে মৃত্যুও বেশি হবে তুলনামূলকভাবে। অনেক লোক আক্রান্ত হবে এবং গরিব লোকরা আক্রান্ত হলে তারা সর্বশান্ত হয়ে যাবে, ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার হবে। ডেঙ্গু আক্রান্তদের 3 ভাগের 2 ভাগই রাজধানীর বাইরে, তবে নেই মশা মারার তেমন উদ্যোগ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্ভর করছে প্রকৃতির উপর। ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ এবার বেশ ভালো আকারে থাকবে। অন্যান্য বছর যেমন শীতকালে ডিসেম্বর আসলে অনেক কমে যায় ডেঙ্গু, এবছর কিন্তু তা হবে না। এবছরের ডেঙ্গুর যে ঢেউ, এই ঢেউটি আঘাত করবে গিয়ে আগামী বছর জানুয়ারি পর্যন্ত। জানুয়ারির পর থেকে হয়তো ডেঙ্গুর প্রকোপটি অনেক কমতে শুরু করবে। মসকিউটো কন্ট্রোলটা ইম্পর্টেন্ট। এখন যেটা হয় যে ঢাকা বা শহরের মানুষরা যেই কারণে আক্রান্ত হন, যেই জায়গাগুলোতে মসকিউটো ব্রিডিংটা হয়, গ্রামে ওই মসকিউটো ব্রিডিং প্লেস কিন্তু ডিফারেন্ট। তাহলে এখন ভেক্টর কন্ট্রোলের ক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্টলি কাজ করতে হবে। আমাদের কাজের পরিধিটা আসলে বেড়ে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 377 জনের। সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত চলতি মাসেই। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। আইডিএফ এর হামলায় উপত্যকায় প্রাণহানি ছড়িয়েছে ৭০,০০০, গুরুতর আহত ১,৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। গাজায় ২ বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনের নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গেল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে আইডিএফ। শনিবার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে ২ শিশু। একই দিন গাজার বিভিন্ন এলাকায় একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালিয়েছে আইডিএফ। গাজার প্রতি সংহতি জানিয়ে ইতালিতে হলো বিক্ষোভ। শনিবার রাজধানীর রোমে হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ নেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে রোমে অংশ নিয়েছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ও জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিয়েজো। এ সময় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় তেল আবিবের লাগাতার হামলার প্রতিবাদ জানান তারা। ইতালি সরকারের প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে মূলত এই কর্মসূচি আয়োজন করেছে দেশটির কট্টরপন্থীরা। তাদের অভিযোগ, ২০২৬ সালে স্বাস্থ্য শিক্ষার তুলনায় সামরিক খাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬০০ ছাড়িয়েছে। ঝড় ও মৌসুমী বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। ইন্দোনেশিয়া প্রাণহানি ছাড়িয়েছে ৩০০, এখনও নিখোঁজ কয়েকশো। দুর্গত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। থাইল্যান্ডে প্রাণ গেছে আরও ১৬০ জনের। দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে, এখনও নিখোঁজ ২০০-র কাছাকাছি। এরই মধ্যে দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছে লঙ্কান সরকার। মালয়েশিয়াতেও নিহত বেশ কয়েকজন।